দর্শক, শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয়টি দেশটির সরকার সমর্থন করে কিনা তা পরিষ্কার করতে হবে দিল্লিকে। এই অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলছেন, এই ধরনের ঘটনা ঢাকা দিল্লি সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের সময় স্বাক্ষর হওয়া চুক্তিতে দেশের স্বার্থ রক্ষা হলে তা অব্যাহত রাখবে সরকার। প্রায় ২ বছর আগের ঘটনা। শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে দিল্লিতেই তার অবস্থান। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক মামলায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তাকে। সম্প্রতি দিল্লি থেকে রাজনৈতিক কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না শেখ হাসিনা, এমন খবর প্রকাশিত হয় ভারতীয় গণমাধ্যমে। তার দুদিনের মাথায় ৫ আগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে দেশে ফেরা শিরোনামে এক অনুষ্ঠানে শেখ হাসিনার যুক্ত হওয়ার খবর। এ প্রসঙ্গে ভারত সরকারের পরিষ্কার অবস্থান বুঝতে চায় বাংলাদেশ। তারা অনলাইন মিটিং করবে বা যেটাই করবে সেটা ভারত সরকার সমর্থন করে কি করে না সেটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। আমরা ফরওয়ার্ড লুকিং একটা অ্যাটিটিউড নিয়ে আগাচ্ছি ভারতের সাথে, সেটা ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরাও চাই না, এবং আমার বিশ্বাস, আমার গভীর বিশ্বাস যে ভারতও চায় না। তো সুতরাং এটা ভারতকেই ক্লিয়ার করতে হবে যে ভারত সমর্থন দিচ্ছে কি দিচ্ছে। যদি আমরা প্রয়োজন মনে করি সরকার থাকে, সরকার সেটা ওনাদের সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করব, সেই ডিপ্লোম্যাটিক চ্যানেলে হবে। আসে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি প্রসঙ্গ। এ নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন প্রতিমন্ত্রী। যুক্তরাষ্ট্র সাথে আমাদের যে কোনো দ্বিপাক্ষিক এগ্রিমেন্ট সম্পর্ক যদি বাংলাদেশের মানুষের স্বার্থে হয় তাহলে আমরা সামনে আগাবো, যদি বাংলাদেশের মানুষের স্বার্থে না হয় তাহলে সেটা আমরা পুনর্বিবেচনা করব। তো এটা বাংলাদেশের মানুষের স্বার্থে যদি এটা ভালো কিছু বয়ে নিয়ে আসে, আমাদের অর্থনীতিতে ভালো কিছু বয়ে নিয়ে আসে, আমাদের সম্পর্ক গভীর করতে কোনো ভালো কিছু বয়ে নিয়ে আসে, অবশ্যই সেদিকে আমরা আগাবো। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের আওতায় সহযোগিতার অংশ হিসেবে দেশটির ২২ সদস্যের প্রতিনিধি দল ঢাকা আসছে বলেও জানান তিনি। Indo-Pacific is there and Bangladesh has always been a part of it. So মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও নিবিড় করতে দুপক্ষই আন্তরিকতার সাথে কাজ করছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আয়োজনে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি বিশ্বাস, বন্ধুত্ব ও অংশীদারত্বের। তিস্তা মহাপরিকল্পনা ও অর্থনৈতিক করিডোর বাস্তবায়ন নিয়ে ঢাকার সাথে বেইজিংয়ের ইতিবাচক আলোচনা চলছে বলেও জানান তিনি। কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম ২০২৬ শীর্ষক কর্মশালা চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাথে সমন্বিতভাবে আয়োজক বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ বিজ। ৪ দিনব্যাপী এই প্রশিক্ষণ ফোরামে অংশ নেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পেশাজীবীরা। আলোচনায় ভূ রাজনৈতিক প্রেক্ষাপট সহ গুরুত্ব পায় পদ্মা সেতু ও দশের কান্দি সহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন। আয়োজনে চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, তিস্তা মহাপরিকল্পনা ও চীন বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বিষয়ে একমত দুই দেশ। জানান, আগামীর সম্পর্কের ভিত্তি হবে বিশ্বাস, বন্ধুত্ব ও অংশীদারিত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ছিল ঐতিহাসিক। এই সফরের মাধ্যমে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়নের পাশাপাশি দুই দেশের উন্নয়ন কৌশল আরও সুসংহত করতে ঢাকা ও বেইজিং একমত হয়েছে। এছাড়া তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা, মোংলা বন্দরের আধুনিকায়ন এবং চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর এগিয়ে নেয়ার বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের চীন সফর দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। একে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করছে সরকার।
বহুমুখী উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ চীন সম্পর্ক আরও এগিয়ে যাচ্ছে। এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে উভয় দেশ নিবিড়ভাবে কাজ করছে। সাম্প্রতিক উচ্চ পর্যায়ের যোগাযোগ ও সহযোগিতার ধারাবাহিকতায় আগামী দিনে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে। আগামী 50 বছরে বাংলাদেশ চীন সম্পর্ক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। চীনের উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রফতানি বহুমুখীকরণের উপর গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার। আয়োজনে বীজ ও ফুদান বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, যৌথ প্রকাশনা ও নীতি সংলাপের গুরুত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সমঝোতা স্মারক সই হয়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। মেট্রো রেল সহ কয়েকটি স্থানে বোমা ও বোমা সদৃশ বস্তু পাওয়া নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানিয়েছেন, এসব ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। উগ্রবাদী তৎপরতা রোধে সতর্ক আছে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নাশকতা করার মুরদ নেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। মেট্রো রেলের 3 স্টেশনে গত 2 সপ্তাহে বোমা ও বোমা সদৃশ বস্তু উদ্ধার হয়েছে। আশুলিয়ার একটি দোকানে পাওয়া গেছে বোমার ব্যাগ। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে অস্ট্রেলিয়ার 2 সহকারী মন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি জানান, এসব ঘটনার পেছনের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। পরিচালিত হচ্ছে, তবে আগের সময়ের তুলনায় যদি আমরা তুলনামূলক বিবরণী দেই, তার তুলনায় এটা অনেকটা কম। উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। আগামী 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা থাকলেও এ নিয়ে সরকার চিন্তিত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আস্থা প্রকাশ করেছেন। তবে ভারতীয় হাইকমিশনারের সাথে গোরের মতবিনিময় নিয়ে কিছু বলতে চাননি সালাউদ্দিন আহমদ। তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আশাবাদী এবং আস্থাশীল, এবং যুক্তরাষ্ট্র আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি সাধিত হবে তিনি আশা প্রকাশ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুবাইয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলে দ্রুত পিটিশন দায়ের করা হবে। আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে খেলনা, ইলেকট্রনিক্স, টেলিযোগাযোগ, অটোমোবাইল ও জাহাজ নির্মাণ খাতে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দেশটির প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎকালে ঢাকায় সফররত দক্ষিণ কোরিয়ান বাণিজ্যমন্ত্রী ইয়ো হান জানান, এসব প্রস্তাব দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করবে। আলাদা অনুষ্ঠানে জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপন সহ 3টি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এক ভিডিও বার্তায় বলেন, আগামী প্রজন্মকে নিরাপদ পরিবেশ উপহার দিতে নাগরিকদের দায়িত্বশীল হতে হবে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নানা রকম পদক্ষেপ নিচ্ছে সরকার। সেই ধারাবাহিকতায় ঢাকায় সফররত দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন। বৈঠকের শুরুতে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষর হতে যাওয়া সিইপিএ চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেন দেশটির বাণিজ্যমন্ত্রী। সরকার প্রধান বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন। আমন্ত্রণ জানান টেলিযোগাযোগ, অটোমোবাইল ও জাহাজ নির্মাণ সহ সম্ভাবনাময় খাতে বিনিয়োগের। এর আগে সকালে ভিডিও বার্তায় পরিবেশের সুরক্ষায় নাগরিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। যখন আমরা চিনে বাদাম খাচ্ছি অথবা চিপস খাচ্ছি অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। আমরা সকলে মিলে আসুন
চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। এছাড়া এদিন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বোর্ড। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব ইপিজেডে 1,25,000 বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর আবেদন ও লাইসেন্সের ক্ষেত্রে নির্ধারিত গাইডলাইন অনুসরণ ও নতুন নীতিমালা প্রণয়ন নিয়েও আলোচনা হয়। আলাদা বৈঠকে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে মিলবে সরকারি সহায়তা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিরোধী দল শেখ হাসিনা সরকারের ভাষায় কথা বলছে। রাজপথে আন্দোলন তাদের অধিকার, কিন্তু সেটা যেন সংঘাতের দিকে না যায় সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংশোধন কমিটি হবে নাকি সংস্কার পরিষদ, সংসদের সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। এদিকে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে রাজনীতি এবং সংসদে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, জুলাইয়ের ওই আন্দোলনে হতাহত হন অনেকে, পতন হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের। প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএফইউজে ও ডিইউজে। জুলাই প্রেক্ষাপট আন্দোলন তুলে ধরেন আলোচকরা, কথা বলেন জুলাই পরবর্তী বাংলাদেশ নিয়েও। বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের বিরুদ্ধে এমন প্রচার উদ্দেশ্য প্রণোদিত এবং বিভ্রান্তিকর মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আশ্বাস দেন স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশের বাস্তবায়ন করবে বিএনপি। বলেন গণভোটের একটি প্রশ্ন চাপিয়ে দিয়েছে ঐকমত্য কমিশন, যা জাতির সাথে প্রতারণা। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এত জীবন্ত একটা পার্লামেন্টকে রাজনীতির প্রধান কেন্দ্রে পরিণত করার জন্য গণতান্ত্রিক শক্তির যে রাজনৈতিক ঐক্য থাকা দরকার, তা যে আমরা এখনো সুসংহত করতে পারিনি, তার প্রমাণ পার্লামেন্টকে রাজনীতির কেন্দ্রে পরিণত করার ব্যাপারে আমরা বিজয় অর্জনকারী দলগুলি ঐক্যমত চর্চা করতে এখনো পারছি না। কিন্তু এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন, বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। অবশ্যই তারা বিরোধিতা করবেন এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন, কিন্তু সেটা এমন এক পর্যায়ে যেন না যায় যে পর্যায়ে গিয়ে আপনার এটা একটা সংঘাতের রূপ না নেয়। সংবিধান সংশোধন কিভাবে হবে তা নিয়ে বিরোধী দলকে সংসদে আলোচনা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আপনারা আসুন, আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করি, আলোচনা করে সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয়ে বেরিয়ে যাবেন, আলোচনা করেন। গত কদিনে যেসব জায়গায় হামলার ঘটনা ঘটেছে তার নিন্দা জানান বিএনপি মহাসচিব। শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে কারো হারিয়েছে হাত, কারো পা বা শরীরের অন্যান্য অঙ্গ। এখনও সেই ক্ষত আর যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন শত শত মানুষ। অভ্যুত্থানের উত্তাল সেই দিনগুলো তাদের এখনও তাড়া করে বেড়ায়। আন্দোলনে ঝাঁপিয়ে পড়া তেমনই 2 যোদ্ধার গল্প জানাবেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। গুলি, টিয়ারশেল আর ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তাল রাজধানী সহ সারা দেশ। 24 জুলাইয়ে আন্দোলনের এক একটি দিন এক এক রকম বিভীষিকার। মালিবাগের আমিনুল ইসলাম ইমন, রংপুরের আবু সাইদ সহ 6 শিক্ষার্থীর প্রাণ যাওয়ার পর যারা আর ঘরে বসে থাকতে পারেননি তাদেরই একজন। শুধু অনুভূতি একটাই হয়েছিল যে অন্তত অঙ্গ দিয়েছি, কিন্তু দেশকে তো মুক্ত করেছি। পরের দিনগুলোতে নিজ এলাকায় আন্দোলন সংগঠিত করেন। সবাইকে নিয়ে বুক পেতে দাঁড়ান রাজপথে। 20 জুলাই তার পায়ে নির্মমভাবে গুলি চালায় পুলিশ। ঠিক মালিবাগ রেলগেটে যখন আমি পৌঁছাই, 3টা হাইস এসে পিছন থেকে আমার ব্যবহৃত যে মোটরসাইকেল রয়েছে ঠেকিয়ে আমাকে রাইফেল দ্বারা গুলি করে, এবং একদম ঠিক হিন্দি ফিল্মের স্টাইলে আমি যখন ঘাড় ঘুরিয়ে দেখলাম যে তারা আমাকে 3টা হাইস থেকে নেমেই পুলিশ পরিহিত পোশাক, সিভিলে শুধু পুলিশের সোয়েটার ছিল, জ্যাকেটটা ছিল, তারা আমাকে যেভাবে গুলি করতেছে 6-7টা পড়ে গেছে। আমার হেলমেটে প্রথম গুলি লাগে, তো আমি পড়ে যাই। পড়ে গেলে যখন বাইক নিয়ে পড়ে যাই তখন আমাকে ডান পায়ে ঠেকিয়ে গুলি করে।
রামপুরা, বাড্ডা, কুড়িল, আফতাবনগর এলাকা পুরো জুলাই জুড়ে ছিল আরেকটি হটস্পট। সেখানকার একজন তামিম ইকবাল রাজপথে বারবারই টার্গেট হয়েছিলেন পুলিশের। কয়েক দফা মারধরে গুরুতর জখম হয় তার কোমর, মেরুদণ্ডে। অন্য সব আহতদের মতো তিনিও চিকিৎসাধীন, যা হয়তো চালিয়ে যেতে হবে সারাটা জীবন। আমার উপরে যেভাবে পৈশাচিক এবং বর্বর নির্যাতন পুলিশ চালিয়েছিল, এর ফলে কিন্তু আমার কোমর ভেঙে যায় এবং আমার কোমরের 4 নাম্বার 5 নাম্বার ডিস্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং সেদিন কোনো মতে পুলিশের হাত থেকে রক্ষা পেয়ে আমি আমার বাসা পর্যন্ত যাই। আন্দোলনে যখন হেলিকপ্টার থেকেও ছোড়া হচ্ছিল গুলি, তখন কিভাবে নিজেদের রক্ষা করত আন্দোলনকারীরা? অচেনারাও কিভাবে পরম বন্ধু হয়ে গিয়েছিল? গুলিবিদ্ধ কে কাকে টেনে নিয়ে গেছে হাসপাতালে, সে স্মৃতি বহু মনে। কিছুক্ষণ পরেই আপনার হেলিকপ্টার আসলো, র্যাবের হেলিকপ্টার আমাদের মাথার উপরে। তখন আমরা একদম রাস্তার মাঝখানে ছিলাম। মনে হয়েছিল মানে জীবন বুঝে আজকে এখানেই শেষ হয়ে যাবে। কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলাম। এদিকে যাব না ওইদিকে যাব, মানুষ ছুটাছুটি শুরু করেছে, উপর থেকে এলোপাতারি গুলি। 2 বছর পেরিয়ে শরীরের ক্ষতর মতোই এই মানুষগুলোর মাঝে রয়ে গেছে জুলাইয়ের স্মৃতি, যা থাকবে আমৃত্যু। চরম আত্মোৎসর্গ করা এসব ব্যক্তি চান দেশের শান্তি, গণতন্ত্রের মুক্তি। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল হওয়া জমি উদ্ধার করে 30 দিনের মধ্যে বুঝিয়ে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। সোমবার আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম মিজান। আইনজীবী জানান, মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল হওয়া জমি উদ্ধার করে 30 দিনের মধ্যে বুঝিয়ে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালতের নির্দেশনা পালন করে একটি প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছে। সেই ডাইরেকশনে বলা হয় অচিরেই যেন সরকার এই ব্যাপারে হস্তক্ষেপ করে এবং আপনার এই হসপিটালকে যেন তাদের যে সম্পত্তিটা তাদের নামে বরাদ্দ আছে সেটা যেন হসপিটালকে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে। এবার রাম মন্দিরের অনুদান চুরির কেলেঙ্কারি নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি। পার্লামেন্ট চত্বরে অভিনব প্রতিবাদের জেরে ভগবান রামকে অপমানের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও স্বতন্ত্র এমপি পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বিজেপির সমালোচনার মুখেও পড়েছেন তারা। এমনকি ঘটেছে পাপ্পু যাদবকে লক্ষ্য করে জুতা ছোড়ার ঘটনাও। এদিকে বিরোধীদের অভিযোগ, নিজেদের কেলেঙ্কারি চাপা দিতেই অহেতুক অভিযোগ তুলছে নরেন্দ্র মোদীর দল। দিল্লিতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন চলাকালে হামলার শিকার ভারতের স্বতন্ত্র এমপি পাপ্পু যাদব। তাকে লক্ষ্য করে ছোড়া হয় জুতা। অভিযুক্তের দাবি, ভগবান রামকে অপমান করার প্রতিবাদে এই পদক্ষেপ। পরে অবশ্য পাপ্পুর সমর্থকরা তাকে ধরে পুলিশে সোপর্দ করেছে। ঘটনার সূত্রপাত চলতি সপ্তাহে পার্লামেন্ট চত্বরে পাপ্পু যাদবের এক ব্যতিক্রমী প্রতিবাদ ঘিরে। রাম মন্দিরে ভক্তদের অনুদানের অর্থ চুরির বিরুদ্ধে প্রতীকী ব্যঙ্গনাটক করেন পাপ্পু। গেরুয়া পোশাক পরে বসে পড়েন দান বাক্স নিয়ে। সেখানে অর্থ দান করতে দেখা যায় পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে। এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস ও বিরোধী এমপিদের তুলোধুনো করছে বিজেপি নেতারা। তুলেছে ভগবান রামকে অপমান করার অভিযোগ। এমনকি রাহুল ও পাপ্পুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে 2 পাপ্পু পার্লামেন্ট চত্বরে নিজেদের কার্যকলাপের মাধ্যমে সনাতন ধর্ম ও সাধু সন্তদের অপমান করেছেন। গেরুয়া পোশাক পরে তারা এই কাজ করছে। আমাদের দেশের জন্য এটি দুর্ভাগ্যজনক যে ভোট পাওয়ার স্বার্থে কংগ্রেস বা সমাজবাদী পার্টির মতো রাজনৈতিক দলগুলো সনাতন ধর্মকে কলঙ্কিত করছে। সনাতন ধর্মের মানুষের প্রতিশোধ নেবে। এদিকে বিরোধীদের অভিযোগ, চুরির ঘটনাকে আড়াল করার পায়তারা করছে বিজেপি সরকার। আর তাই ব্যতিক্রমী প্রতিবাদকে ইস্যু বানানোর চেষ্টা চলছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর এবং পাপ্পু যাদবের ওপর হামলা দুটোই অন্যায়। এর থেকে এটা স্পষ্ট যে রাম মন্দিরের অনুদান চুরির সাথে জড়িতদের সরকার, আরএসএস এবং ভিএইচপি আড়াল করার চেষ্টা করছে।
कल पप्पू यादव जी के ऊपर हमला हो गया। মন্দিরের অনুদান চুরির বিষয়টি অত্যন্ত গুরুতর। পাপ্পু যাদবের মতো একজন নির্বাচিত জনপ্রতিনিধি রাম মন্দির ইস্যুতে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। তার এই প্রতিবাদ নিয়ে আলোচনা হচ্ছে, অথচ যারা চুরির ঘটনার সঙ্গে জড়িত তাদের দেয়া হচ্ছে সুরক্ষা। রাম মন্দিরের অর্থ চুরির প্রতিবাদে বিভিন্ন রাজ্যেও বিক্ষোভ করছে কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলগুলো। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ডারউইনে প্রথম টেস্টের আগে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। সোমবার স্থানীয় সময় সকাল 10টার আগে মাঠে নামে শান্ত মুশফিকরা। প্রায় 3.5 ঘন্টার অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররা। ফ্যাসিলিটিস ও উইকেট নিয়ে সন্তুষ্ট বলছেন স্পিনার তাইজুল ইসলাম। মঙ্গলবার প্রথম টেস্টের ফুল স্কোয়াড নিয়ে একই সময়ে অনুশীলন করবে সফররতরা। শুরু হয়েছে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের মিশন। ডারউইন পৌঁছে প্রথম দিনের অনুশীলন করেছে টিম টাইগার। মারারা ক্রিকেট গ্রাউন্ডে সোমবার স্থানীয় সময় সকাল 10টা থেকে অনুশীলনের কথা থাকলেও 9:30টার দিকেই মাঠে নামেন ক্রিকেটাররা। 3 ঘন্টার অনুশীলনে প্রথম বহরে অস্ট্রেলিয়ায় যাওয়া ক্রিকেটাররা ঝালিয়ে নিয়েছে নিজেদেরকে। বেশ কিছু সময় ওয়ার্ম আপ শেষে শান্ত, মুশফিক, অমিত হাসান, সাদমানদের শলা পরামর্শ দেন হেড কোচ ফিল সিমন্স। এরপর শুরু হয় ব্যাটিং বোলিং প্র্যাকটিস। নেটে তাসকিন খালেদদের খেলেছেন শান্ত, সাদমানরা। ভিন্ন কন্ডিশনে উইকেট থেকে শুরু করে সেখানকার ফ্যাসিলিটিস বেশ ভালো বলছেন তাইজুল ইসলাম। প্রথম দিনের অনুশীলনে স্বস্তি এই বাহাতি স্পিনারের। জার্নিটাও ভালো ছিল, বিকজ আমরা আসার সময় একটা ট্রানজিট পাইছিলাম। ট্রানজিটে এনাফ রেস্টের একটা বিষয় ছিল, তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনারা ফ্যাসিলিটিস ওয়াইজ যে আমরা ফ্যাসিলিটিসটা পাচ্ছি বা ওভারঅল সব কিছু মিলে প্রিপারেশন ইজ গুড প্রিপারেশন। আলহামদুলিল্লাহ প্রথম দিনে প্র্যাকটিসটা খুব ভালো হয়েছে, বিকজ আপনারা দেখবেন যেখানে অনেক ফ্যাসিলিটিসটা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে ফিল্ডিং প্র্যাকটিস থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতে পারছি, তো খুব ভালো হয়েছে। সোমবার বিকেলে ডারউইনে দলের সঙ্গে যোগ দিবেন দ্বিতীয় বহরে যাওয়া ক্রিকেটাররা। এরপর মঙ্গলবার একই সময়ে দ্বিতীয় দিনের অনুশীলনে পুরো স্কোয়াড নিয়ে মাঠে নামবে টাইগাররা। 3 দিনের অনুশীলন শেষে 6 আগস্ট অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে মাঠে নামবে নাজমুল শান্তর দল। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। গ্রামগঞ্জে লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। বেশ কিছু জেলায় বিদ্যুতের নিত্য আসা যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। ভুক্তভোগীরা বলছেন, দিনের কাজ, রাতের ঘুম, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ব্যবসা বাণিজ্যও ব্যাহত হচ্ছে লোডশেডিংয়ে। যদিও পিডিবি বলছে চাহিদা ও উৎপাদনের মধ্যে পার্থক্য নেই, তাই সামনের দিনগুলোতে লোডশেডিংয়ের আশঙ্কা করছেন না পিডিবি চেয়ারম্যান। তবে বিতরণ লাইন ও কারিগরি ত্রুটির কারণে কোথাও কোথাও সংকট হচ্ছে বলেও স্বীকার করেন তিনি। খরা বর্ষাকাল, বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে, আবার অনেক জায়গায় কড়া রোদ, কখনো কখনো তীব্র তাপদাহ। এ অবস্থায় পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা 15,500 মেগাওয়াটের মতো। সরকারি হিসেব বলছে উৎপাদনও কাছাকাছি, তার মানে উৎপাদন আর চাহিদার পার্থক্য নেই। যদিও বাস্তবতা ভিন্ন, যেমন কুষ্টিয়ার কথাই ধরা যাক। স্থানীয়রা বলছেন বিদ্যুতের নিয়মিত আসা যাওয়া রুটিন এখানে। একই অবস্থা উত্তরের জেলা নাটোরের বিভিন্ন উপজেলায়। এমনকি দিনরাতের অর্ধেক সময় বিদ্যুৎ থাকে কিনা সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। 24 ঘন্টার ভিতরে মনে করেন 15 বার বা 12 বার 15 বার 16 বার যাওয়াতে থাকে, বাইরে বাইরে করে। বেশিরভাগ সময় থাকছে না, প্লাস হচ্ছে আপনার রাতে থাকছে না কারেন্টটা। এই সমস্যা যে কবে সমাধান হবে আল্লাহ পাক জানে, সরকার জানে। কি করার, বিল তো আমরা ঠিক মতোই দিই, বিল তো আমি সমস্যা দেখাইনি। এ অবস্থায় স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবন। ব্যবসা বাণিজ্য, দোকানপাট, বেচাকেনা থেকে শুরু করে নাওয়া খাওয়া ঘুম, ব্যাহত হচ্ছে সবকিছুই। ভুক্তভোগীদের চাওয়া এ অবস্থার পরিবর্তন। প্রচুর গরম, দোকানপাটে ব্যবসা বাণিজ্য নাই, ফ্রি চলাতে পারছে না। আমাদের যে শিক্ষার্থী আছে তাদের পড়ালেখা খুব বেশি ডিস্টার্ব হচ্ছে। বেশিরভাগ মানুষের মনে করেন টিউবওয়েল নাই, এখন সব মোটরের সব সিস্টেম। এখন মনে করেন মোটর চালু করতে পারে না, এমন টাইমে কারেন্ট যায়। আমার 2 মোটর জ্বলে গেছে ভাই, কারেন্টের সমস্যা। ব্যবসা বাণিজ্য করতে খুব কষ্ট হইতেছে, কারণ আইসক্রিম গুলো জায়গায় ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক বিক্রি করতে পারতেছি না। বাড়ি যা আরামের জন্য যাই, একটা ঘুমা খাওয়া দাওয়া করে একটা ঘুম পারবে। সেই ঘুমটা যদি না পাতে পারে তাহলে কারেন্টের আমাদের প্রয়োজন নাই।
গত কয়েকদিনের নিম্নচাপে ব্যাহত হচ্ছে আমদানি করা এলএনজি সরবরাহ। আবার কয়লাবাহী জাহাজ খালাসেও ঝামেলার খবর আছে। যদিও এসব কারণে জ্বালানি সংকটে বিদ্যুতের উৎপাদন ব্যাহত হয়নি এখনো। ফুয়েল রিজার্ভ যেভাবে আছে, কয়লা বলেন, তারপরে আমাদের তেল বলেন, কিংবা আমরা গ্যাস থেকে যদি এপিসোডের প্রবলেমটা ওভারকাম হয়ে যায়, আমি আশা করি না যে ব্যাপক কোনো কিছু হবে। যে সিস্টেমগত কারণে অল্প এই দুই জায়গায় কিছু হয়তো একটু ঘাটতি থেকে যাবে, বাট এটা আমরা অতিরিক্ত ভাবেই এই ইঞ্জিনগুলো চালায়, এটা কতটা সহনীয় পর্যায়ে রাখা যায় আমরা চেষ্টা করব। প্রশ্ন আসে, তাহলে গ্রামে গঞ্জে এত লোডশেডিং কেন? এর জন্য ঝড় বৃষ্টি আর বিতরণের কারিগরি ত্রুটিকে দোষলেন পিডিবি প্রধান। কিছু তো সমস্যা আছে, অনেক লম্বা লম্বা লাইন আছে। একটু এখন তো জানেন একটু ঝড় বাদলার সময়, একটু ঝড় বাদলা হলেই গাছ পড়ে লাইন, গ্রামাঞ্চল কিংবা অনেক গাছপালার মধ্যে থেকে লাইন নিলে এগুলো প্রাকৃতিকভাবেও কিছু ওই যে এই ডিসরাপশনগুলো না। সরকার বলছে লোডশেডিং এর ক্ষেত্রে শহর ও গ্রামে বৈষম্য হবে না। যদিও রাজধানী ঢাকা সহ বড় শহরগুলোতে ভোগান্তি নেই বললেই চলে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে ইয়াবা তৈরির কাঁচামাল সহ 2 জনকে আটক করেছে র্যাব। রোববার দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাবের দাবি, আটককৃতরা প্রায় 10 বছর ধরে ইয়াবা তৈরি করে দেশে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। তবে জব্দকৃত কাঁচামালের এখনও রাসায়নিক পরীক্ষা হয়নি বলেও জানান কর্মকর্তারা। গণমাধ্যমের সামনে ইয়াবা তৈরির প্রক্রিয়া দেখাচ্ছিলেন আটককৃত নাসির। একই সঙ্গে চলছে কর্মকর্তাদের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ। যে ডাইটা থাকে, মানে যে লোক আমার এটার উদ্যোক্তা ছিল, সেই ডাইটা নষ্ট হয়েছে নিয়ে গেছে গা। এইটা এখানে দিলে ডাইটা থাকলে এখানে দিলে তারপরে চাপ দিলে এটা হয়। চাপ দিলে হয়? জি স্যার। কোথায় কেমিক্যাল কোথায় দাও? এটাতে দেয় স্যার। কেমিক্যাল? হ্যাঁ, এটাতে দিলে এটা খেলে এভাবে এরকম করে আর কি স্যার। কতদিন থেকে তোমরা এটা চালাচ্ছ? স্যার আমার এখানে এটা ওর 2 মাসের মতো ওয়াইন ছিল স্যার, নষ্ট হয়ে গেছে 1 মাসের মতো। না কিন্তু এই কেমিক্যাল ইন্ডাস্ট্রি এখানে তো ওরা বললো 10 বছর ধরে। এটা আমার অন্য কেমিক্যাল স্যার, টেক্সটাইল কেমিক্যাল স্যার, আমার এগুলো টেক্সটাইল কেমিক্যাল। র্যাবের দাবি, নাসির কেমিক্যাল নামের এই দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা উৎপাদন ও বাজারজাত করে আসছে নাসির ও তার সহযোগীরা। নাসির নিজেই ইয়াবা কেমিস্ট, ইয়াবা ডিলার, এবং সে আমাদের কাছে এ পর্যন্ত অনেকের নাম বলেছে। আমরা আপনাদের কাছে এটা রিভিল করতে পারবো না। তারা তাদের র মেটেরিয়ালস চট্টগ্রাম থেকে নিয়ে আসে এবং তাদের এই চেইনটা এটা বিভিন্ন জায়গায় বিস্তৃত, ঢাকার বিভিন্ন জায়গায় বিস্তৃত। র্যাবের অভিযানে প্রায় 17 কেজি কাঁচামাল জব্দ করা হয়, যার সবই ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত হতো বলে দাবি কর্মকর্তাদের। তবে বিষয়টি কোনো ধরনের রাসায়নিক পরীক্ষা ছাড়াই কিভাবে নিশ্চিত হলেন কর্মকর্তারা, এমন প্রশ্নের জবাব অনেকটা দায়সারা। এটি পাঠানোর আগে বা এটি মানে কিভাবে নিশ্চিত হলেন যে এটি ইয়াবা? প্রক্রিয়াটা যদি ওরা তো নিজে স্বীকার করেছে। ইনগ্রেডিয়েন্টস কি ছিল, এগুলো কি করেছে, কাঁচামাল কি ছিল সেটা কিছু? ইয়াবা তৈরির কাঁচামাল কি দিয়ে ইয়াবা তৈরি হয় সেটা তো আমি জানি না। আমাদের ল্যাবে আমরা পাঠাবো, তারাই স্বীকার করেছে। এটা তো একদম স্পেসিফিক গোয়েন্দা তথ্য ছিল আমাদের কাছে। অতএব এই মুহূর্তে কি ছিল এটা আমরা মানে ল্যাব টেস্টের পরে আপনাদের জানাতে পারবো। একই অভিযানে প্রায় 31,000 পিস ইয়াবা সহ আরও একজনকে আটক করে র্যাব। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। পাবনার রূপপুরে মদ্যপান অবস্থায় রাশিয়ার 2 নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনায় 1 জন নিহত হয়েছেন। সকালে ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদেশিদের আবাসিক এলাকায় গ্রিন সিটির 6 নম্বর ভবনের 5 তলায় এই ঘটনা ঘটে। নিহত কুদ্রিন সার্গেই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেমে আলট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, মদ্যপানের পর 2 রাশিয়ান বাগবিতণ্ডায় জড়ালে এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ঘটে। এতে 2 জনই গুরুতর আহত হলে তাদের গ্রিন সিটি হাসপাতালে পাঠানো হয়। উন্নত চিকিৎসার জন্য সার্গেইকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত অপর রাশিয়ানের নাম পরিচয় পাওয়া যায়নি। একটি সমকামিতার অভিযোগ আর তা নিয়ে তোলপাড় ঢাকা বিশ্ববিদ্যালয়। পুরো বিষয়টি এখন টক অব দ্য ইউনিভার্সিটি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল সংসদের এজিএস ইব্রাহিম খলিলের কক্ষে অবস্থান করা বহিরাগত 2 যুবকের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ ওঠার পর তা নিয়ে একরকম মুখোমুখি অবস্থানে ছাত্র দল ও ছাত্র শিবির। এই ঘটনার সুষ্ঠু তদন্ত চায় 2 দলই। কমিটি গঠন করে তদন্তের কাজ শুরু করেছে প্রশাসন।
গত শনিবার ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পরই উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলপাড়া। হল সংসদের এজিএস ও ছাত্র শিবির কর্মী ইব্রাহিম খলিলের কক্ষে অবস্থান করা দুই যুবককে অন্তরঙ্গ মুহূর্তে দেখা গেছে অভিযোগ করা হয় ওই ভিডিওতে। হল ছাত্রদলের অভিযোগ, ইব্রাহিমের প্রত্যক্ষ মদদেই এই ঘটনা ঘটেছে। সেই সময় সে রুমের আশেপাশে আসছিল কিনা এই জন্যই আমাদের সিসিটিভি ফুটেজটা চেক করা দরকার ছিল। তো সেই জিনিসটা গায়েব হয়ে গেছে, তাহলে এখানে আমাদের কোশ্চেন এবং সন্দেহ অবশ্যই কোনো না কোনো একটা ঝামেলাই জায়গায় আছে। আমরা চাই যে কোনো সমকামীর আশ্রয়দাতা বা প্রশ্রয়দাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে থাকতে পারবে না। রোববার এ ঘটনার তদন্তে প্রভোস্ট অফিসে ডাকা বৈঠকে ঘটে সংঘর্ষের ঘটনা। অভিযোগের বিষয়ে হল প্রশাসন গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, পরে তা হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হল প্রশাসন ও পরে প্রক্টোরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যান। এই পরিস্থিতির জন্য পরস্পরকে দোষারোপ ছাত্রদল ছাত্র শিবিরের। তারা আমাকে গলা চিপে ধরে ওই কর্নারে প্রভোস্ট অফিসের ঠিক সামনে কর্নারে আমাকে সোফার মধ্যে ফেলাই দিয়েছে। তারা আমাদের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে, সেটা স্পষ্ট। আমাদের হাবিবুল ইসলাম আহত হয়েছে। সমকামিতার অভিযোগ ও ঘটনার পরম্পরা জানতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে গিয়েও দেখা মেলেনি অভিযুক্ত ইব্রাহিমের। তবে মোবাইল ফোনে কথা হয় তার সঙ্গে। তিনি জানান তার কক্ষে যে দুই যুবক অবস্থান করছিলেন তারা সম্পর্কে ইব্রাহিমের আত্মীয়। তবে ঘটনার বিষয়ে আগে থেকে তার কোনো ধরনের ধারণা বা সম্পৃক্ততা ছিল না। অপরাধী হাইলাইট হওয়ার কথা এবং যারা বিচার চাচ্ছে তারা অপরাধী আগে বিচার চাইবে, যারা অপরাধী তারা বিচার চাইবে, কিন্তু তা না করে কেন শুধু এজেন্সি হাইলাইট করছে? মানে বোঝা যাচ্ছে যে এটা পুরোপুরি রাজনৈতিক কলাকৌশল। এটাতে হাইট করে আমার থেকে হাইট রেখে আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা হচ্ছে বা শিবিরের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা হচ্ছে। রোববারের সংঘর্ষের পর প্রভোস্ট পদত্যাগ করেছেন বলে চাউর ওঠে। তবে প্রভোস্ট অধ্যাপক ডক্টর আমিনুল ইসলাম ভূঁইয়া এটিকে গুজব জানিয়ে বলেন, অভিযোগ আমলে নিয়ে সাময়িকভাবে ওই শিক্ষার্থীর সিট বাতিল করা হয়েছে। তদন্তে ঘটনা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পদত্যাগের কথা ওইটা রিউমার, ওইটা কোনো ইয়ে না, সঠিক তথ্য না। দুই পক্ষ মুখোমুখি হয়ে এক পক্ষের সাথে একটু ইয়ে ছিল, এটা আমরা এখন ঠিকঠাক করে ফেলবো। হলের এজিএস ইব্রাহিমের কক্ষের করিডোরের সিসিটিভি ফুটেজ সরিয়ে ফেলার অভিযোগ করেছে ছাত্রদল ও ছাত্র শিবির দুই পক্ষই। প্রভোস্ট জানান, বিষয়টি জানতে এরই মধ্যে একজন প্রযুক্তিবিদকে দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ওমান উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারের কাছাকাছি বিস্ফোরণের খবর পাওয়া গেছে, নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও। জানা গেছে সোমবার ওমান উপকূলের কাছাকাছি অবস্থিত খাসাব শহরে উত্তর পূর্ব থেকে শোনা যায় বিস্ফোরণের শব্দ। তবে জাহাজটি পাশাপাশি নিরাপদে আছে ক্রুরাও, জানিয়েছে সংস্থাটি। এরই মাঝে শুরু হয়েছে তদন্ত। ওই এলাকা দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতা অবলম্বনে পরামর্শ দিয়েছে ইউকেএমটিও। এছাড়াও সন্দেহজনক যে কোনো কার্যকলাপ লক্ষ্য করলে তাৎক্ষণিক রিপোর্টের নির্দেশও দেওয়া হয় জাহাজগুলোকে। চিলির সান্তিয়াগো বিমানবন্দরে হাজার হাজার ভক্ত বরণ করে নিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভাজেনিয়াকে। ভিসার জটিলতা কাটিয়ে রোববার নতুন ক্লাব কোলো কোলোতে যোগ দিতে দেশটিতে পৌঁছান ভাজেনিয়া। এই গোলরক্ষকের আগমনে হু হু করে বাড়ছে কোলো কোলোর ফলোয়ার। শুধু মাঠেই নয়, বিজ্ঞাপনের দুনিয়াতেও এখন তুমুল চাহিদা ভাজেনিয়ার। 15 জুন 2026 আটালান্টায় স্পেন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে কজন লোক জানতেন ভাজেনিয়ার নাম? কেপ ভার্দের অধিনায়কের ইনস্টাগ্রাম ফলোয়ার তখন ছিল 45,000, কিন্তু স্পেনের বিপক্ষে তার বিরোচিত পারফরমেন্সের পর রাতারাতি তারকা বনে যান ভাজেনিয়া। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে কোনো গোল খাননি। রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনার বিপক্ষে তার অতিমানবীয় পারফরমেন্স মন জয় করে নেয় সবার। রাতারাতি ভাজেনিয়া বনে যান মেগাস্টার। এই প্রতিবেদন তৈরির সময় তার ইনস্টা ফলোয়ার ছিল 29.5 মিলিয়নেরও কিছু বেশি। তবে বিশ্বকাপে শেষ হয়ে যায়নি ভাজেনিয়ার রূপকথা। 40 বছর বয়সেও থামেনি ভাজেনিয়ার গল্প। ফুটবল মানেই তারুণ্যের জয়জয়কার, এই ধারণাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বিশ্বমঞ্চে রূপকথা লিখেই চলেছেন এই গোলরক্ষক। বয়স যে নিছকই একটি সংখ্যা মাত্র, তা যেন আবারও প্রমাণ করলেন কেপ ভার্দের এই অধিনায়ক।
বিশ্বকাপের অন্যতম সেরা গোলকিপার ক্যারিয়ারের শেষ ভাগে এসেও ক্লাব ফুটবলে করলেন বড় এক দলবদল। দক্ষিণ আমেরিকার অন্যতম সফল ক্লাব চিলির কোলো কোলোর সঙ্গে চুক্তি করেছেন ভোজেনিয়া। ভিসা জটিলতা কাটিয়ে রোববার যখন তিনি চিলির সান্তিয়াগো বিমানবন্দরে পা রাখলেন, তখন তাকে বরণ করতে হাজার হাজার ভক্তের ঢল নামে সেখানে। ভোজিনিয়ার এই আগমনকে চিলির ফুটবলে বলা হচ্ছে ভোজিনিয়া ইফেক্ট। ভোজিনিয়ার অন্তর্ভুক্তি কোলো কোলো এবং চিলির ফুটবল উভয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছে অনেকটাই, দৃষ্টি কেড়েছে বিশ্ব ফুটবলের। ভোজিনিয়া ক্লাবটিতে যোগ দেওয়ার সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোলো কোলোর ফলোয়ার বেড়ে গেছে প্রায় ৭০,০০০। শুধু মাঠে নয়, বিজ্ঞাপন দুনিয়াতেও এখন তুমুল চাহিদা এই অভিজ্ঞ গোলরক্ষকের। তবে এখন দেখার বিষয় বিশ্বকাপ মঞ্চে আলোড়ন তৈরির পর চিলির ঘরোয়া লিগে আর কোপা লিবার্তাদোরেসে কোলো কোলোকে কতদূর নিয়ে যেতে পারেন ভোজিনিয়া। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে কারো নয়, এটি সব রাজনৈতিক দল, ছাত্র জনতা ও সাধারণ মানুষের সম্মিলিত প্রয়াসের ফল, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে বিএমইউতে জুলাইয়ে নার্সের অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, শেখ হাসিনার পতন না হলে জুলাই আন্দোলন সফল হতো না। আন্দোলন ব্যর্থ হলে অনেকেই ফাঁসির মঞ্চে দাঁড়াতে হতো। জুলাই গণঅভ্যুত্থান দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামের চূড়ান্ত বিস্ফোরণ ছিল বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। এনসিপি নেতাদের শেখ হাসিনার রাজনৈতিক সংস্কৃতি বা পথ অনুসরণ না করার আহ্বান জানান তিনি। মতভেদ থাকলেও রাজনৈতিক ভাষা ও আচরণ গণতান্ত্রিক ও শালীন রাখার তাগিদ দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে। আজকে যে ব্যক্তিটি তার সন্তানকে নিয়ে রাস্তায় নেমেছে, সেই সন্তানটা বিএনপি নাও করতে পারে, কিন্তু বিএনপির সমর্থক তো। বিএনপির একটি সামাজিক ভিত্তি আছে, বিশাল ভিত্তি, সেই ভিত্তিটা কাজে লেগেছে আন্দোলনে। সংসদে দাঁড়িয়ে তিনি কি বলেছিলেন? যারা মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবার নিয়ে কথা বলছে তিনি সমালোচনা করেছিলেন। জামাতকে যে মানুষ মুনাফিক দল বলে, কেন বলে বুঝতেছেন? গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগে সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সকালে ভূমি অফিসটিতে আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান জেলা প্রশাসক। গাজীপুরের ভূমি অফিসগুলোতে অনিয়ম দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। নুরুল করিম ভূঁইয়া জেলা প্রশাসক হিসেবে যোগ দেওয়ার পর থেকেই বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শুরু করেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে আকস্মিক কাশিমপুর ভূমি অফিস পরিদর্শনে যান তিনি। এ সময় অফিসের 4 কর্মকর্তা কর্মচারীর মধ্যে উপস্থিত ছিলেন 2 জন। সরেজমিন পরিদর্শনে বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, দালালের সম্পৃক্ততা ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পান জেলা প্রশাসক। সাময়িক বরখাস্ত করা হয় ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক শফিকুল ইসলাম, মোস্তফা কামাল ও তাপস চন্দ্র শীলকে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান নুরুল করিম ভূঁইয়া। অভিযোগের ভিত্তিতে আমরা অনেকগুলো বিষয়ে কাগজপত্র, কেস এগুলো স্টাডি করলাম, পরীক্ষা নিরীক্ষা করলাম এবং তহসিলদার যিনি আছেন তার কাছে এগুলার ব্যাখ্যা চাইলাম, তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি। নামজারির যে সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয় সেই সফটওয়্যারটি তিনি আমাদেরকে দেখাতে পারেননি। অর্থাৎ রেজিস্টার 9 যেটি আছে সেটি আগে ছিল হার্ড কপি, এখন সেটি হয়ে গেছে অনলাইন। এই অনলাইনের মাধ্যমে যে কাজটি সম্পাদন করা হয় সেটি আসলে উনি নিজে করেন না। আমাদের কাছে মনে হচ্ছে এটা একটি অ্যাবসার্ড বিষয়, এই কাজটি করেন বাইরের লোক। জেলা প্রশাসকের এমন তৎপরতায় সন্তুষ্টি প্রকাশ করেন সেবাগ্রহীতারা। অনিয়ম দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। এরকম প্রতিটা কর্মক্ষেত্রে এরকম অভিযান করার দরকার, তাইলে ওই আমাদের প্রত্যেকেরই সুবিধা হবে, জনগণের সুবিধা হবে। অভিযানটা বলবৎ এবং রানিং রাখার দরকার, তাহলে দুর্নীতি উঠে যাবে, ঘুষখোর আর থাকবে না। পরে শফিপুর ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক। কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। কিছু বিষয়ে আমাদের নির্দেশনা আছে, কিছু বিষয়ে তাদের বুঝের ভুল আছে, সেগুলো আমরা ধরিয়ে দিচ্ছি, কিন্তু তারা কাজ করছে। তারা যেহেতু চেষ্টা করছে, আমরা মনে করি তাদের চেষ্টাটা অব্যাহত থাকুক এবং আমরা যে বিষয়গুলোকে নির্দেশনা দিয়েছি সেগুলো আমরা ফলো আপ করব। জাহিদ হাসান, যমুনা নিউজ।
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর জলছড়ি আবাসন প্রকল্পে ছিল বর্ণাঢ্য আয়োজন। অনুষ্ঠানে তিনি বলেন, এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ইসলামিক মূল্যবোধ এবং আধুনিক শিক্ষার সংমিশ্রণে একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যা ভবিষ্যতে একটি নৈতিক ও সুশৃঙ্খল জাতি গঠনে ভূমিকা রাখবে। ক্যামব্রিজ কারিকুলাম অনুযায়ী সাজানো হয়েছে প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম। সেনাপ্রধানের প্রত্যাশা, মূল্যবোধ ভিত্তিক শিক্ষার এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষায় সমৃদ্ধ করবে। এ সময় ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে আরও 7টি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সুস্থ সমাজ, ইসলামিক সমাজ আমরা চাচ্ছি এই এডুকেশন সিস্টেমের মাধ্যমে। আমি মনে করি যে এইভাবে যদি আমরা এডুকেশন ইনস্টিটিউশনগুলোকে গড়ে তুলি, তাহলে আমরা একটা এডুকেশন সিস্টেম পাবো যেখানে ইসলামিক ভ্যালুসগুলো থাকবে, মডার্ন এডুকেশন থাকবে, সোসাইটি লাভবান হবে। আর্জেন্টিনার তরুণ প্রতিভা ভ্যালেন্তিন বার্কোকে 7 বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। ফরাসি ক্লাব স্ট্রাসবু থেকে 22 বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে নিয়ে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় সংযোজন করল লন্ডনের ক্লাবটি। মাঠের পাশাপাশি উইঙ্গার ও ফুলব্যাক হিসেবেও খেলতে পারেন বার্কো। গত মৌসুমে স্থানবহুর হয়ে 58 ম্যাচে 3 গোল ও 11 অ্যাসিস্ট করেছেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে 5 ম্যাচে 2টি গোল থাকলেও 2026 বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন মাত্র 1 ম্যাচে। রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত 25.25 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া। UNHCR এর সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে কথাই জানিয়েছেন ঢাকা নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার। এই অর্থায়নের মাধ্যমে কক্সবাজারের রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আশ্রয়, জীবিকা সহ প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে। অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুশান রায়েল জানান, রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেয়া এবং বাস্তুচ্যুত মানুষের পাশে থাকার দীর্ঘদিনের অঙ্গীকারেরই অংশ এই নতুন অর্থায়ন। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে দেশটি। এ সময় সুশান আরও জানান, মিয়ানমার ও বাংলাদেশের চলমান সংকট মোকাবেলায় 3 বছর মেয়াদী 370 মিলিয়ন অস্ট্রেলীয় ডলারের মানবিক সহায়তা প্যাকেজের অংশ। 2017 সাল থেকে রোহিঙ্গা সংকটে 1.25 বিলিয়ন ডলারেরও বেশি মানবিক সহায়তা দিয়েছে দেশটি। ইন্টেরিয়র ডিজাইন খাতে পেশাগত উৎকর্ষ, সৃজনশীলতা ও মানসম্মত কাজকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে আইডেপ এক্সেলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড। রবিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানের সার্বিক আয়োজন করছে ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছে ডিজাইন ডক্টরস স্টুডিও। বাংলাদেশের যে কোনো ইন্টেরিয়র ডিজাইনার এবং স্থপতি তাদের প্রকল্প নির্ধারিত নিয়ম অনুসরণ করে অনলাইনে জমা দিতে পারবেন। ওয়েবসাইটে প্রতিযোগিতার নির্দেশিকা, যোগ্যতার শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র, দেশি বিদেশি জুরি বোর্ডের সদস্যদের পরিচিতি, মূল্যায়নের অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন। বিকেলে কৃষি ব্যাংক মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তিনি বলেন, কৃষি দেশের অনেক বড় একটা চালিকা শক্তি, আর এই শক্তিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে কৃষি ব্যাংক। এর মাধ্যমে কৃষকরা যেমন সুবিধা পাচ্ছে, তেমনি দেশেও এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, জুলাই কারোর একার নয়, জুলাইয়ের সাথে শ্রমিক জনতার রক্ত লেগে আছে, তাই এটিকে শুধু একটি অংশের বলে দাবি করা যাবে না। অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তারা তাদের নানা দাবি দাওয়া তুলে ধরেন। তারা দাবি করেন, ব্যাংক প্রশাসনে এখনও স্বৈরাচারের দোসররা বসে আছেন। অনুষ্ঠানে শ্রমিক দলের নেতা ও কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রমিক নেতাদের অনুরোধ করব, পজিটিভলি আপনারা একটা সংগঠিত দ্রুত সময়ের মধ্যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, লুটেরা সকল ধরনের পরিকল্পনার বিরুদ্ধে দেশ গঠনে আমাদের দায়িত্ব পালন করতে হবে। বিপ্লবের যে লক্ষ্য, যে বৈষম্যের অবসান ঘটানো, ন্যায় বিচার করা, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো।
জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও স্বাবলম্বী করতে প্রথম ধাপে ২৬ জনের হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। দুপুরে সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে আহতদের প্রত্যেকের হাতে ৩৫,০০০ টাকা করে তুলে দেন সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম। সংস্থাটি জানায়, পরবর্তীতে ব্যবসায়িক পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনার ভিত্তিতে দ্বিতীয় ধাপে আরও ২৫,০০০ টাকা দেয়া হবে, অর্থাৎ প্রতি যোগ্য পরিবার পাবে মোট ৬০,০০০ টাকা। পাথওয়েজ টু হিলিং প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়ন এবং রেড ক্রস রেড ক্রিসেন্টের সহায়তায় দেশের ১৬টি জেলার ৬৮৮ জন আহত জুলাই যোদ্ধাকে এই জীবিকা সহায়তা দেয়া হবে। পাশাপাশি আহতদের মানসিক স্বাস্থ্যসেবা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানায় সংস্থাটি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বাস করে সম্মিলিত প্রচেষ্টা, মানবিক মূল্যবোধ এবং অংশীদারিত্বের মাধ্যমে আমরা সহিংসতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবনে নতুন আশা, মর্যাদা এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারব। জসপ্রীত বুমরার চোটে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ২ টেস্টের সিরিজে ভারতের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবী। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের পুরস্কার হিসেবে জাতীয় দলের দরজা খুলেছে ২৫ বছর বয়সী এই পেসারের জন্য। গত ২ মৌসুমে রঞ্জি ট্রফিতে ১০৪ উইকেট নিয়েছেন আকিব, যার মধ্যে ২০২৫-২৬ মৌসুমেই শিকার ৬০ উইকেট। সম্প্রতি ভারত এ দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও ২ ম্যাচে ৬ উইকেট নিয়ে নির্বাচকদের নজর কাড়েন তিনি। বুমরার অনুপস্থিতিতে সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও গুরুনর ব্রারের সঙ্গে ভারতের পেস আক্রমণে এবার নতুন মুখ হিসেবে দেখা যাবে আকিবকেও। দাবানলের আগুনে পুড়ছে যুক্তরাষ্ট্রের পূর্ব ওয়াশিংটন অঙ্গরাজ্য। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ৬০,০০০ মানুষকে। প্রশাসন জানিয়েছে, রোববার দাবানলের ছড়িয়ে পড়ে আগুনে ক্ষতিগ্রস্ত হয় অন্তত ৬০০ বাড়িঘর ও অবকাঠামো। পড়ে গেছে রাজ্যটির স্পোকেন শহর ও আশপাশে প্রায় ২১ বর্গ কিলোমিটার বিস্তীর্ণ এলাকা। এছাড়াও রাজ্য জুড়ে দাবানলের আগুনে পুড়েছে প্রায় ১,০০০ বর্গ কিলোমিটার বনভূমি। আগুন নেভাতে পুরো দমে কাজ করছে ফায়ার সার্ভিস। যদিও এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন, তবে মেলেনি কোনো রকম হতাহতের খবরও। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।